আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে পড়ব দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটির 10তম পর্ব, পঞ্চম অভ্যাস। প্রথমে নিজে অন্যকে বোঝার চেষ্টা করুন, তারপর অন্যরা আপনাকে বুঝতে সচেষ্ট হবে। সহানুভূতিপূর্ণ যোগাযোগের নীতিসমূহ। হৃদয়ের ভেতর লুকিয়ে থাকা কারণটা হৃদয় নিজেও জানে না। প্যাসকেল। মনে করুন আপনার চোখের সমস্যা হয়েছে এবং চিকিৎসার জন্য আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলেন। সংক্ষেপে আপনার সমস্যা শোনার পর ডাক্তার তার চোখের চশমা খুলে আপনার হাতে দিয়ে বললেন, এই চশমা রেখে দিন। আমি গত 10 বছর ধরে এটি ব্যবহার করছি এবং উপকার পেয়েছি। আমার আরেক জোড়া চশমা আছে, আপনি এটি চোখে দিন। আপনি তার কথা অনুসারে কাজ করলেন, চশমা চোখে দিলেন, কিন্তু তাতে সমস্যাটি আরও বেড়ে গেল। ঝাপসা দেখতে শুরু করলেন। আপনি চিৎকার করে জানালেন, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেন? কি হয়েছে? এই চশমা দিয়ে আমি তো খুব ভালো দেখতে পাই। আপনি ইতিবাচকভাবে চেষ্টা করুন, ডাক্তার বললেন। আমি চেষ্টা করছি, কিন্তু সবকিছুই ঝাপসা মনে হচ্ছে, আগের চেয়ে খারাপ দেখছি। কেন ঝাপসা দেখবেন? মনে করুন সব ঠিক দেখছেন। মনে করছি, কিন্তু তারপরেও সবকিছু ঝাপসা দেখছি। আপনি মরিয়া হয়ে জানালেন, আপনি তো ভীষণ অকৃতজ্ঞ। ডাক্তার আপনাকে তিরস্কার করে বললেন, আপনার জন্য এত চেষ্টা করার পরও আপনি এমন কথা বলতে পারলেন। এর পরও কি আপনার দ্বিতীয়বার কখনো এই ডাক্তারের কাছে যাওয়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় না, কারণ যে ডাক্তার সঠিকভাবে রোগ নির্ণয় না করে ওষুধ দেন, তার কাছে রোগীর দ্বিতীয়বার যাওয়ার কথা নয়। পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটিকে প্রতিস্থাপন করা যেতে পারে। যোগাযোগের ক্ষেত্রে আমরা কি সব সময় ওষুধ দেওয়ার আগে সঠিকভাবে রোগ নির্ণয় করি? নিচের উদাহরণটি লক্ষ্য করা যাক। এসো তো মা, তোমার কেমন লাগছে বলো। তোমার সমস্যা যত জটিল হোক, আমাকে বলো, আমি বোঝার চেষ্টা করব। ওফ মা, আমি ঠিক জানি না। তোমার কাছে মনে হবে যে আমি বোকার মতো চিন্তা করছি। অবশ্যই আমি তা মনে করব না। তুমি আমাকে বলতে পারো। আমি তোমাকে যেভাবে বোঝাতে চেষ্টা করি, তা অন্য কেউ করবে না। আমি তোমার ভালো চাই। কেন তুমি এত কষ্ট পাচ্ছ, আমাকে বলো। ওহ, আমি কিচ্ছু জানি না। এসো মা, আমার কাছে এসো। বলো কি হয়েছে। ঠিক আছে, তোমাকে বলি। আসলে আমার স্কুলে যেতে ভালো লাগে না। কি? আপনি চিৎকার করে উঠলেন, স্কুলে যেতে তোমার ভালো লাগে না? এর মানেটা কি? তোমাকে এই স্কুলে ভর্তি করানোর জন্য আমার কত কষ্ট করতে হয়েছে জানো? এই স্কুলে পড়াশোনা অত্যন্ত ভালো। তোমার ভিত্তি শক্ত হবে। ভবিষ্যতে তুমি এর ফল পাবে। তুমি মাঝে মধ্যেই এরকম করো। আমরা তোমাকে বারবার বুঝিয়েছি। শোনো মা, খামখেয়ালি করো না। পড়াশোনায় মনোযোগ দাও। স্কুলে যাবে না এরকম চিন্তা আর করো না। এখানে আপনি বিরতি নিলেন। যাও পড়াশোনা করো গিয়ে। আমাকে জানিও কেমন লাগছে। তাড়াহুড়ো করে আমরা এইভাবে কেবল ভালো পরামর্শ দিয়ে সবকিছু ঠিক করার প্রবণতা দেখাই এবং সমস্যাটি কি তা গভীরভাবে মনোযোগ সহকারে শুনতে চাই না। অর্থাৎ রোগ নির্ণয় না করেই চিকিৎসা করতে চাই। আন্তঃব্যক্তিক সম্পর্ক থেকে আমি যা শিখেছি তার যদি এক কথায় প্রকাশ করতে চাই, তবে বলবো, প্রথমে নিজে অন্যকে বোঝার চেষ্টা করুন, তারপর অন্যেরা আপনাকে বুঝতে সচেষ্ট হবে। এই মূলনীতিটাই সঠিকভাবে আন্তঃব্যক্তিক যোগাযোগের জন্য মূল চাবিকাঠি। চরিত্র এবং যোগাযোগ। এই মুহূর্তে আপনি আমার লেখা বই পড়ছেন। লেখা ও পড়া উভয়ই যোগাযোগের একটি মাধ্যম। ঠিক একইভাবে বলা এবং শ্রবণ করাও এক ধরনের যোগাযোগ। আসলে এই চারটি হলো যোগাযোগের মৌলিক মাধ্যম। আপনি একদিনে যত ঘন্টা অন্যের সাথে যোগাযোগ করছেন, তত ঘন্টাই এই চার মাধ্যমের অন্তত একটির উপর নির্ভর করছেন। এই চারটি মাধ্যমকে যথোপযুক্তভাবে ব্যবহার করার ক্ষমতার ওপর আপনার সাফল্যের ক্ষমতা নির্ভর করে। যোগাযোগ হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দক্ষতা। আমরা যতক্ষণ জেগে থাকি তার বেশিরভাগ সময় যোগাযোগের পেছনে কাটাই। কিন্তু ভেবে দেখুন, আপনি বছরের পর বছর ধরে লেখা ও পড়ার কৌশল আয়ত্ত করার জন্য শিক্ষা গ্রহণ করেছেন। কিভাবে কথা বলবেন সে ব্যাপারে আপনি যত্নশীল হয়েছেন, কিন্তু কিভাবে শুনবেন সে ব্যাপারে আপনি কি কোনো শিক্ষা গ্রহণ করেছেন?
অন্য একজন মানুষকে তার নিজস্ব অবস্থান থেকে গভীরভাবে উপলব্ধি করার জন্য তার কথা আপনার আন্তরিকভাবে মনোযোগের সাথে সহানুভূতি নিয়ে শুনতে হবে। সেই শোনার জন্য আপনি কি জীবনে কখনো কোনো প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করেছেন? তুলনামূলকভাবে খুব কম লোকই অন্যত্র কথা শোনার প্রশিক্ষণ নিয়ে থাকেন। যাদের প্রশিক্ষণ রয়েছে তারাও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিত্ব নৈতিকতার কৌশল আয়ত্ত করেছে, অর্থাৎ অন্যকে খুশি করার উদ্দেশ্য নিয়ে শুনছেন। কিন্তু অন্যকে উপলব্ধি করার যথার্থ দক্ষতা হলো চরিত্রভিত্তিক বা সম্পর্কভিত্তিক দক্ষতা। আপনি যদি দাম্পত্য সঙ্গীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, অফিসের বড় কর্তার সাথে, সহকর্মীর সাথে অথবা বন্ধুর সাথে মিথস্ক্রিয়া করতে চান, ভাব বিনিময় করতে চান অথবা তাকে প্রভাবিত করতে চান, তবে আপনার প্রথম কাজ হবে তাদেরকে বুঝতে চেষ্টা করা। কৌশল অবলম্বন করে, অর্থাৎ কেবল কপটতার দ্বারা বা কাউকে আপনার উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার করে তাকে বুঝতে পারবেন না। আপনি যার সঙ্গে কপটতা বা ছলনা করবেন সে ভয় পেয়ে যাবে, ভাববে কেন আপনি তার সঙ্গে এমন করছেন। সে আপনার কাছে নিজেকে খুলে ধরার ক্ষেত্রে নিরাপদ বোধ করবে না। অন্যকে প্রভাবিত করার মূল চাবিকাঠি হলো আপনার করা দৃষ্টান্তমূলক আচরণ। দৃষ্টান্তমূলক আচরণ আপনার চরিত্র থেকে প্রাকৃতিকভাবে নিঃসৃত হয়। সত্যিকার অর্থে আপনি যেরকম মানুষ, আপনার আচরণ সেই রকম হবে। অন্যেরা আপনাকে কি বলে বা অন্য মানুষ আপনাকে কি বললে আপনি খুশি হন, তা দিয়ে আপনার দৃষ্টান্ত তৈরি হয় না। আমি আপনার সম্পর্কে যে অভিজ্ঞতা লাভ করি তাই হলো আপনার দৃষ্টান্ত, তাই হলো আপনার সম্পর্কে আমার কাছে প্রমাণ। আপনার চরিত্র অবিরাম বিকিরিত হচ্ছে, তা অন্যের কাছে আপনার সম্পর্কে তথ্য সরবরাহ করছে। এই বিকিরণ দীর্ঘদিন ধরে আপনার চরিত্র সম্পর্কে আমাকে তথ্য প্রদান করে। আপনার নিকট থেকে তথ্য পেয়েই আমি আপনাকে বিশ্বাস বা অবিশ্বাস করেছি। আপনার জীবনে যদি দ্বৈততা থাকে, আপনি যদি একাধারে নিষ্ঠুর ও হৃদয়বান উভয় হয়ে থাকেন, সর্বোপরি আপনার ব্যক্তিগত কর্মকাণ্ড যদি সার্বজনীন কর্মকাণ্ডের সঙ্গে মানানসই না হয়, তবে আমার পক্ষে আপনার কাছে নিজেকে খুলে ধরার অত্যন্ত কঠিন হবে। এমন অবস্থায় আপনার নিকট থেকে আমি যতটুকু সহানুভূতি ও সমর্থন পাওয়া প্রয়োজন বলে মনে করি, নিজের মতামত, অভিজ্ঞতা এবং স্পর্শকাতর অনুভূতিগুলো ততটুকু পরিমাণে আপনার কাছে প্রকাশ করা নিরাপদ বোধ করি না। কারণ কে জানে কখন কি ঘটে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ না করি, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে, আমার প্রকৃত অবস্থানকে এবং অনুভূতিগুলোকে উপলব্ধি করতে সক্ষম হবেন না। ফলে আপনি আমাকে কি পরামর্শ দেবেন তাও উপলব্ধি করতে পারবেন না। আপনি যা বলবেন তার সবটুকুই ভালো কথা হতে পারে, কিন্তু তা আমার জন্য যথাযথ নাও হতে পারে। আপনি হয়তো বলবেন যে আপনি আমার প্রতি যত্নশীল এবং আপনি আমাকে প্রশংসা করেন। আমি তা আন্তরিকভাবে বিশ্বাস করতে চাই। কিন্তু আপনি যদি আমাকে বুঝতেই না পারেন, তাহলে কিভাবে আমার প্রশংসা করবেন? এই অবস্থায় আপনি যা বলবেন তা হবে কেবল আপনার মুখের কথা। কেবল মুখের কথায় আমি আস্থা রাখতে পারবো না। ভেতরে ভেতরে যদিও আমি বুঝতে পারি যে আপনি যা বলবেন তা আমার জন্য প্রয়োজনীয়, তথাপি আমার মধ্যে ক্ষোভের সঞ্চার হবে এবং আমি রক্ষণশীল অবস্থান গ্রহণ করব। আমি আপনার দ্বারা প্রভাবিত হওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় অপরাধ বোধে ভুগব এবং ভীত থাকব। আপনি যদি আমার অনন্য বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত না হন, তাহলে আমিও আপনার পরামর্শ দ্বারা প্রভাবিত হব না। ফলে আপনি যদি যথার্থই সফল পারস্পরিক বা আন্তঃব্যক্তিক যোগাযোগের অভ্যাস গড়ে তুলতে চান, তবে কেবল কৌশল অবলম্বন করে তা পারবেন না। আপনাকে সহানুভূতিশীল শ্রোতা হওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এই বৈশিষ্ট্য অন্যকে আপনার কাছে মন খুলে কথা বলার জন্য অনুপ্রাণিত করবে এবং আপনি বিশ্বস্ততা অর্জন করবেন। আর এভাবে আপনি একটি আবেগীয় যৌথ ব্যাংক অ্যাকাউন্ট গড়ে তুলবেন, যা হৃদয়ে বাণিজ্যিক সূচনা করবে। সহানুভূতিপূর্ণ শ্রবণ। প্রথমে নিজে অন্যকে বোঝার চেষ্টা করুন। এই নীতি হলো গভীর দৃষ্টান্ত পরিবর্তনের একটি নীতি। সাধারণত আমরা প্রথমেই অন্যকে আমার কথা বোঝাতে চেষ্টা করি। বেশিরভাগ মানুষই নিজে বোঝার উদ্দেশ্য নিয়ে অন্যের কথা শোনে না, বরং অন্যের কথা উত্তর দেওয়ার উদ্দেশ্যে অন্যের কথা শোনে। তারা হয় কথা বলে, না হয় কথা বলার প্রস্তুতি নেয়। মানুষ সাধারণত নিজের দৃষ্টান্তের ছাঁকনিতে সবকিছুকে ছেঁকে নেয়। অন্যের জীবনে নিজের আত্মজীবনী পড়তে থাকে। ওহ,
আমি আপনার অনুভূতি স্পষ্টভাবে বুঝতে পারছি। আমি নিজেও ঠিক এরকম অভিজ্ঞতা লাভ করেছি। আমার বেলায় কি অভিজ্ঞতা হয়েছিল তা শুনুন। এরকম ভাষার ব্যবহার করে আমরা অবিরাম নিজেদের চিত্র অন্যের আচরণের ওপর প্রক্ষেপণ করি। আমরা যার সঙ্গে কথা বলি না কেন, আমাদের নিজেদের দর্পণে তাকে প্রতিবিম্ব করতে থাকি। যদি কারো আমাদের সাথে সমস্যা সৃষ্টি হয়, যেমন স্বামী স্ত্রী, পুত্র কন্যা, কর্মচারী কর্মকর্তা, সহকর্মী বা অংশীদার, যে কারো সাথে সমস্যা সৃষ্টি হলে আমরা যে দৃষ্টিভঙ্গি পোষণ করি তা হলো সে কিছুই বুঝতে চায় না। একজন পিতা একদিন তার সন্তান সম্পর্কে আমার কাছে এসে বললেন, আমি আমার সন্তানকে বুঝতে পারি না, সে আমার কথা শুনে না। আমি উত্তরে তাকে বললাম, আপনি আমাকে যা বললেন তা আমাকে আবার বলতে দিন। আপনি আপনার সন্তানকে বুঝতে পারেন না, কারণ সে আপনার কথা শোনে না। হ্যাঁ, ঠিকই বলেছেন, তিনি জবাব দিলেন। আমি বললাম, আমি আবার কথাটা বলি, আপনি আপনার সন্তানকে বুঝতে পারেন না, কারণ সে আপনার কথা শোনে না। তিনি অধৈর্য হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমি তো এটাই বলেছি। আমি মনে করি অন্যকে বুঝতে হলে প্রথমে তার কথা আপনার শুনতে হবে। আমি তাকে পরামর্শ দিলাম। ওহ! তিনি বললেন, তারপর অনেকক্ষণ চুপ করে রইলেন। ওফ! তিনি আবার বললেন, যেন তার ভাবনার মাঝে সূর্যোদয় ঘটেছে। ও হ্যাঁ, কিন্তু আমি তো ঠিকই বুঝি। আমি জানি সে কি বলতে চায়, কারণ তার বয়সে আমারও একই অভিজ্ঞতা হয়েছে। তবে কেন সে আমার কথা শুনতে চায় না, সেটাই আমি বুঝতে পারি না। সন্তানের মাথার ভেতর কি চিন্তা চলছে সেই সম্পর্কে এই পিতার কোনো ধারণা আছে বলে মনে হয়? তিনি কেবল তার নিজের মস্তিষ্কের দিকে তাকিয়েছেন এবং ভাবছেন তার সন্তানদের মস্তিষ্ক সহ সমস্ত পৃথিবী তার দেখা হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ মানুষই এই কাজটা করে থাকি। আমরা নিজেরা যে সঠিক তা নিয়ে আমরা পূর্ণ থাকি। নিজেদের আত্মজীবনী দ্বারাই আমরা প্রভাবিত থাকি। আমরা চাই অন্যেরা আমাদেরকে বুঝুক। আমরা যার সঙ্গে কথা বলছি তার ভেতরে কি ঘটছে সেই বিষয়ে আমরা সচেতন থাকি না। আমরা যখন অন্যের কথা শুনি তখন আমাদের শ্রবণ কার্যকে ৪টি স্তরে ভাগ করা যায়। অন্য কারো কথা শোনার সময় শ্রোতা এই ৪টি স্তরের যেকোনো একটি স্তরে অবস্থান করেন। স্তর ৪টি হলো: ১. এড়িয়ে যাওয়া, ২. ভান করা, ৩. শোনা এবং ৪. মনোযোগ সহকারে শোনা। এই ৪টি স্তর ছাড়াও অন্যের কথা শোনার আরও একটি স্তর রয়েছে। সেটা হলো ৫. সহানুভূতি নিয়ে শোনা বা সহানুভূতিপূর্ণ শ্রবণ। সহানুভূতিপূর্ণ শ্রবণ কথাটির অর্থ হলো বোঝার জন্য শোনা, অর্থাৎ প্রথমে বোঝার চেষ্টা করা। বক্তা সত্যিকার অর্থে কি বলতে চান তা উপলব্ধি করতে চেষ্টা করা। এটি সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টান্ত। সহানুভূতিপূর্ণ শ্রবণ অন্যের চিন্তার কাঠামো বা ভাবনার জগতের মধ্যে প্রবেশ করার কথা বলে। আপনি তার চোখ দিয়ে জগৎকে দেখবেন, তার দৃষ্টান্তকে উপলব্ধি করবেন। সে কি অনুভব করে তা আপনিও অনুভব করবেন। সহানুভূতিপূর্ণ শ্রবণ কিন্তু সহানুভূতি নয়। সহানুভূতি এক প্রকারের সমঝোতা বা মতের মিল। এটি এক ধরনের বিচার বিশ্লেষণ। সহানুভূতি মানুষকে নির্ভরশীল করে। সহানুভূতিপূর্ণ শ্রবণের সার কথা হলো, আপনি বক্তার সঙ্গে একমত হচ্ছেন না, বরং আপনি বক্তাকে সম্পূর্ণভাবে ও গভীরভাবে বোঝার চেষ্টা করছেন, যেমন আবেগীয় দিক থেকে তেমনি বুদ্ধিবৃত্তিকভাবে। যোগাযোগ বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী আমাদের ভাব বিনিময়ের ১০ ভাগ সম্পাদিত হয় কথা দিয়ে, ৩০ ভাগ শব্দ বা আওয়াজের মাধ্যমে, আর বাকি ৬০ ভাগ শারীরিক ভাষার মাধ্যমে। সহানুভূতিপূর্ণ শ্রবণ করার সময় আপনি কেবল আপনার কান দ্বারা শোনেন, আচরণ করার জন্য শোনেন। সহানুভূতিপূর্ণ শ্রবণ করার ক্ষেত্রে আপনি যেমন আপনার মস্তিষ্কের ডান বলয়কে ব্যবহার করেন, তেমনি বাম বলয়কেও ব্যবহার করেন। আপনি অর্থ অনুধাবন করেন, উপলব্ধি করেন এবং অনুভব করেন। সহানুভূতি নিয়ে শোনা অত্যন্ত শক্তিশালী, কারণ এই শ্রবণ সঠিক তথ্য উপাত্ত সরবরাহ করে, যার সাহায্যে আপনি কাজ করতে পারেন। এতে আপনি আপনার নিজের চিন্তা বা আত্মজীবনী অন্যের জীবনের ওপর আরোপ না করে বরং বক্তার মস্তিষ্কে এবং হৃদয়ে বাস্তবে কি ঘটছে সেই বিষয়ে মনোযোগী থাকেন। সহানুভূতিপূর্ণ শ্রবণের ক্ষেত্রে আপনার লক্ষ্য থাকে অন্য একজন মানুষের আত্মার গভীরে প্রবেশ করা। এছাড়া এই শ্রবণ দ্বারা আমরা আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখি, কারণ আপনি যতই জমা রাখেন না কেন এই জমাদান কখনো সার্থক হবে না যদি তা অন্যে যথাযথভাবে গ্রহণ না করে। আপনি যদি অন্যের কথা আন্তরিকভাবে না শোনেন, তার জন্য কি প্রয়োজন তা উপলব্ধি করতে না পারেন, তবে আপনার কোনো সঞ্চয়ই সঞ্চয় বলে গণ্য হবে না। বরং আপনি যার জন্য জমা দিচ্ছেন সে ভাবতে পারে আপনি তাকে আপনার উদ্দেশ্য সাধনের জন্য
কাজে লাগাচ্ছেন। তাই প্রথমেই প্রয়োজন সহানুভূতি নিয়ে তার কথা শোনা। এটি আবেগীয় অ্যাকাউন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চয়। চিকিৎসা বিজ্ঞান এবং আবেগীয় দিক থেকেও এই রকমের শ্রবণ গভীর তাৎপর্যপূর্ণ, কারণ তা একজন ব্যক্তির জন্য মনস্তাত্ত্বিক বায়ু সেবনের মতো। মানুষের প্রেরণার জগতে সবচেয়ে বড় আবিষ্কার হলো কেবল আত্মতৃপ্তি বাসনাই প্ররোচনা সৃষ্টি করে। পরিতৃপ্ত প্রয়োজন প্ররোচনার জন্ম দেয় না। বিষয়টি প্রমাণ করার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যাক। আপনি এই মুহূর্তে যে ঘরে বসে বইটি পড়ছেন, সে ঘরটিকে হঠাৎ বায়ুশূন্য করে ফেলা হলে আপনার কি অবস্থা হবে? আপনি কি পড়াশোনায় মনোযোগী থাকবেন, নাকি নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকবেন? দেখা যাবে বাতাস ছাড়া তখন আপনি আর কিছুরই প্রয়োজন বোধ করছেন না, অথচ এখন আপনি মোটেই বাতাসের প্রতি মনোযোগী নন। এ থেকে বোঝা যায় কেবল অতৃপ্ত বাসনারই প্ররোচনা সৃষ্টি করে। শারীরিকভাবে বেঁচে থাকার পরেই মানুষের সর্বোচ্চ প্রয়োজন হলো মনস্তাত্ত্বিকভাবে বেঁচে থাকা। মনস্তাত্ত্বিকভাবে বেঁচে থাকার পূর্ব শর্ত হলো অন্যের কাছে বোধগম্য হওয়া, স্বীকৃতি পাওয়া, প্রশংসিত হওয়া, গুরুত্ব পাওয়া। আপনি যখন সহানুভূতি নিয়ে অন্যের কথা শোনেন, তখন আপনি তাকে মনস্তাত্ত্বিক বায়ু সরবরাহ করেন। এই বায়ু তার মৌলিক প্রয়োজন। একমাত্র এই বায়ুর প্রয়োজন মেটানোর পরেই আপনি তাকে প্রভাবিত করার প্রতি বা তার সমস্যা সমাধানের প্রতি মনোযোগ দিতে পারেন। মানুষের জীবনের প্রতিটি স্তরেই যোগাযোগের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বায়ু সেবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। একবার আমি শিকাগোর একটি সেমিনারে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং অংশগ্রহণকারীদের সবাইকে ওই সন্ধ্যায় এই তত্ত্ব চর্চা করার পরামর্শ দেই। পরদিন সকালে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। অংশগ্রহণকারীদের মধ্যে একজন আমার কাছে এসে প্রায় ফেটে পড়েন। তিনি বলতে থাকেন, জানেন স্টিফেন, গতরাতে এক অদ্ভুত কাণ্ড ঘটে। আমি শিকাগোতে থাকা অবস্থাতেই একটি বড় বাণিজ্যিক রিয়েল এস্টেট ব্যবসায় চুক্তি করতে চেষ্টা করছিলাম। একটি ফার্মের প্রিন্সিপাল, অ্যাটর্নি এবং অন্য একজন এজেন্টের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তারা আমাকে বিকল্প প্রস্তাব দিচ্ছিলেন। মনে হচ্ছিল আমি চুক্তিটি সম্পাদন করতে পারবো না, অথচ গত 6 মাস ধরে আমি এই চুক্তির জন্য কাজ করছিলাম। আসলে আমি আমার সকল ডিমই এই ঝুড়িতে জমা করছিলাম। চুক্তিটি অত্যন্ত লাভজনক। এটি করার জন্য এমন কিছু নাই যা আমি করিনি, কিন্তু অপরপক্ষ এটিকে পিছিয়ে দিতে চাচ্ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম শেষ পর্যন্ত এটি হবে না। এমতো অবস্থায় আমি নিজেকে প্রবোধ দিলাম। বললাম, চেষ্টা করে দেখি না কেন? আজ যা শিখলাম তার চর্চা করে দেখি। প্রথমে তাদেরকে নিজে বুঝতে চেষ্টা করি, তারপর আমার অবস্থান তাদেরকে বোঝাতে চেষ্টা করি। আমার তো নতুন করে হারানোর কিছু নাই। আমি ফার্মের অ্যাটর্নির কাছে যাই এবং ভদ্রলোককে বলি, আমি বুঝতে চাই এই চুক্তিটির ব্যাপারে আপনার অবস্থান কি, এবং আমি যে সুপারিশগুলো করেছি সেগুলোর বিষয়ে আপনি কি ভাবছেন। তখন তিনি তার সমস্যা, শঙ্কা এবং চুক্তি সম্পাদনে বিলম্বের হেতুগুলোর কথা বলতে থাকেন। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকলাম। লক্ষ্য করলাম আমি শোনার ক্ষেত্রে যতই আন্তরিক হচ্ছি, তিনি তত বেশি খুলে বলছেন। তার শঙ্কাগুলো আমি বুঝতে পারলাম। আমি যখন তাকে এই ব্যাপারে আমার সুপারিশগুলো বুঝিয়ে বললাম, তখনই তিনি আরো খোলামেলা হন। আলোচনার মাঝখানে এক পর্যায়ে তিনি উঠে দাঁড়ান, ফোনের কাছাকাছি গিয়ে তার স্ত্রীকে ফোন করেন এবং ফোনের মাউথপিসে হাত রেখেই তিনি আমাকে বললেন, আপনার সাথে চুক্তিটি হচ্ছে। আমি একবারে বোকা বনে যাই, তার দিকে তাকিয়ে থাকি। তখন তিনি বললেন, কাল দুপুরেই আমরা চুক্তিটি সই করব। আসলেই এই ভদ্রলোক তার চুক্তির অপর পক্ষকে মনস্তাত্ত্বিক বায়ুসেবন করতে দিয়ে তার আবেগীয় অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে জমা দিচ্ছিলেন। অন্যান্য সবকিছু অপরিবর্তিত থাকা সত্ত্বেও সেদিন চুক্তিটির সমাধান হয়ে গেল, অথচ এর আগে তা হচ্ছিল না। সেদিন কেবল দুজন মানুষের মধ্যে কথাবার্তা বা যোগাযোগ ছাড়া আর কিছুই হয়নি। ফলে দেখা যায় একটি রিয়েল এস্টেটের চুক্তির ক্ষেত্রেও মানবীয় বিষয়টি টেকনিক্যাল বিষয়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। প্রথমে নিজে বোঝার চেষ্টা করা সত্যিকার অর্থেই অনেক কঠিন কাজ। এই কাজ হলো প্রেসক্রিপশন দেওয়ার আগে রোগ নির্ণয় করার মতো। যেসব মানুষ আপনার সঙ্গে সম্পর্কিত, তারা কোথায় থেকে কোন পথ অতিক্রম করে বর্তমান পর্যায়ে এসেছে, সেটা যথাযথভাবে বুঝতে না পারলে আপনি সর্বোচ্চ পারস্পরিক নির্ভরশীল উৎপাদন পেতে পারবেন না। আপনার পারস্পরিক নির্ভরশীল উৎপাদন ক্ষমতা বা পিসি হলো আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে উচ্চ মাত্রায় সঞ্চয়। এই সঞ্চয় থাকতে হলে আপনি যাদের সঙ্গে সম্পর্কিত হবেন তাদেরকে প্রথমেই গভীরভাবে বুঝতে চেষ্টা করবেন। সহানুভূতিপূর্ণ শ্রবণের ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে, কারণ গভীরভাবে কারো কথা শুনতে হলে তার দ্বারা প্রভাবিত হতে হয়। আর কারো দ্বারা যথার্থই প্রভাবিত হলে আপনি নিজেকেও তার কাছে খুলে ধরেন, তখন আপনি অরক্ষিত হয়ে পড়েন। এক অর্থে এটি একটি প্যারাডক্স,
কারণ অন্যকে প্রভাবিত করতে হলে নিজেকে প্রভাবিত হতে হয়। আপনার প্রভাবিত হওয়ার অর্থই হলো আপনি যথার্থতাকে বুঝতে পেরেছেন। এ কারণেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভ্যাস তিনটি অনেক বেশি মূলনীতিভিত্তিক, যা আপনাকে অপরিবর্তনীয় মর্মবোধ দেয়। মূলনীতি কেন্দ্রিকতা দান করে, যার দ্বারা আপনি আরও বেশি বাহ্যিক অসহায়তাকে শক্তিশালী ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিরোধ করতে পারেন। ব্যবস্থাপত্র প্রদানের পূর্বে রোগ নির্ণয় করুন। ঝুঁকিপূর্ণ এবং কঠিন হওয়া সত্ত্বেও প্রথমে নিজে অন্যকে বোঝার চেষ্টা করা অথবা সমাধান প্রদানের আগে রোগ নির্ণয় করা জীবনের একটি নির্ভুল পদ্ধতি। যারা যথার্থ অর্থেই পেশাদারী, তাদের এই বৈশিষ্ট্য থাকে। একজন ডাক্তারের রোগ নির্ণয়ের দক্ষতায় আস্থাশীল না হলে তার ব্যবস্থাপত্রের ওপর আপনার আস্থা থাকবে না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা বলি। আমাদের মেয়ে জেনির বয়স তখন মাত্র ২ মাস। এক শনিবারে সে অসুস্থ হয়ে পড়ে। দিনটি ছিল কমিউনিটি ফুটবল খেলার দিন। এই খেলায় সবাই মগ্ন ছিল। প্রায় ৬০,০০০ লোক খেলা দেখতে এসেছিল। আমার স্ত্রী সান্ড্রা এবং আমিও খেলা দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু জেনির বমি ও ডায়রিয়ার কারণে আমরা তা থেকে বিরত থাকি। জেনির ডাক্তার তখন খেলা দেখছিলেন। তিনি আমাদের পারিবারিক ডাক্তার ছিলেন না, তবে মাঝে মধ্যে আমরা তাকে ডাকতাম। জেনির অবস্থার অবনতি হতে থাকলে আমরা ডাক্তারের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করি। সান্ড্রা স্টেডিয়ামে ফোন করে এবং তাকে পেয়ে যায়। খেলায় তখন খুব উত্তেজনা চলছিল এবং ডাক্তার সান্ড্রাকে চিনতে পারছিলেন না। সান্ড্রা পরিচয় দিয়ে জেনির অসুস্থতার কথা বলে। ডাক্তার জিজ্ঞাসা করেন, কি হয়েছে ওর? সান্ড্রা তখন জেনির অবস্থা বর্ণনা দেয়। তিনি বললেন, ঠিক আছে, আপনারা যে ফার্মাসি থেকে ঔষধ কেনেন তার নাম বলুন, আমি সেখানে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য ফোন করব। সান্ড্রা ফার্মাসির নাম বলে। ডাক্তার ফোন রেখে দেন। ফোন রাখার পর সান্ড্রা অনুভব করে সে ডাক্তারকে যা যা বলেছে সব ঠিক আছে, কিন্তু ডাক্তারকে সে জেনির বয়স বলেনি। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কি মনে করো জেনি যে নবজাতক এটা তিনি বুঝতে পেরেছেন? আমি নিশ্চিত তিনি এটা বুঝতে পেরেছেন, সান্ড্রা উত্তর দেয়। কিন্তু তিনি তো আমাদের ডাক্তার নন। তিনি এর আগে কখনো জেনির চিকিৎসা করেননি। তবুও আমি অনেকটা নিশ্চিত যে তিনি তা বুঝতে পেরেছেন। তুমি কি ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে জেনিকে ওষুধ খাওয়াতে চাও? আবার জিজ্ঞাসা করি, তাহলে আমরা এখন কি করব? কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করে, তাকে আবার ফোন করো। আমি একবার করেছি, এবার তুমি করো, সান্ড্রা আমাকে বলল। আমি তাই করলাম। তিনি তখনও দর্শকদের গ্যালারিতে। তিনি উঠে এসে ফোন ধরতেই আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি যখন জেনির ব্যবস্থাপত্র দিয়েছেন তখন কি বুঝতে পেরেছিলেন জেনির বয়স মাত্র ২ মাস? ডাক্তার আঁতকে ওঠে, না, আমি তা মনে করিনি। আপনি আবার ফোন করে খুব ভালো করেছেন। আমি এখনই ফার্মাসিতে ফোন করে ব্যবস্থাপত্র পাল্টাচ্ছি। পাঠক, এই ঘটনাটির কথা ভেবে দেখুন। আপনার যদি রোগ নির্ণয়ের ওপর বিশ্বাস না থাকে, তবে ব্যবস্থাপত্রের ওপরেও বিশ্বাস থাকবে না। এই নীতি যে কোনো বিক্রয়কর্মীর ক্ষেত্রেও প্রযোজ্য। একজন সফল বিক্রয়কর্মী প্রথমেই ক্রেতার প্রয়োজন, সমস্যা বা অবস্থাকে বোঝার চেষ্টা করবে। অপরিপক্ক বিক্রেতা কেবল পণ্য বিক্রয় করে। পরিপক্ক পেশাদারী বিক্রেতা ক্রেতার প্রয়োজন মেটায় ও সমস্যার সমাধান করে। এই দুটি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। পেশাদারী বিক্রেতা কিভাবে রোগ নির্ণয় করতে হবে তা শেখে। সে শেখে কিভাবে ক্রেতাকে বুঝতে হবে, কিভাবে অন্যান্য মানুষকে তার নিজের পণ্য এবং সেবার সঙ্গে সম্পৃক্ত করতে হবে, তাও সে শিখে নেয়। যদি সত্যিকার অর্থে তার পণ্য বা সেবা কোনো ক্রেতার চাহিদা পূরণ না করে, তবে সে সাহস ও মর্যাদা সহকারে এটাও বলতে শেখে যে আমার এই পণ্য বা সেবা আপনার চাহিদা পূরণ করতে পারবে না। আইন পেশার ক্ষেত্রে ও রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্রের ধারণাটি গুরুত্বপূর্ণ। একজন আইনজীবী প্রথমেই তার মক্কেলের কাছ থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন, তার সমস্যা বোঝার চেষ্টা করেন, তারপর মামলার জন্য প্রস্তুত হন। একজন ভালো আইনজীবী তার নিজের মামলার খসড়া করার আগে প্রতিপক্ষ অ্যাটর্নি মামলার খসড়া তৈরি করেন। একজন ভালো প্রকৌশলী একটি সেতুর নকশা তৈরির আগে শ্রমিকদের কর্মশক্তি এবং কাজের চাপ উপলব্ধি করার চেষ্টা করেন। একজন ভালো শিক্ষক শিক্ষাদানের পূর্বে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করেন। একজন ভালো ছাত্র ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানকে জানার চেষ্টা করেন। দক্ষ অভিভাবক শিক্ষকের হাতে সন্তানের দায়িত্ব দেওয়ার আগে শিক্ষকের যোগ্যতা সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করেন। মূল্যায়নের চাবিকাঠি হলো ভালোভাবে বুঝতে পারা। মূল্যায়ন করার পর কাউকে বোঝা যায় না। প্রথমে নিজে অন্যকে বোঝার চেষ্টা করুন। জীবনের সর্বক্ষেত্রে এই নিয়ম কার্যকারী হিসেবে প্রমাণিত। এটি একটি সাধারণ নিয়ন্ত্রণকারী মূলনীতি, কিন্তু পারস্পরিক সম্পর্কের মধ্যে এর ব্যাপক প্রভাব ও শক্তি নিহিত রয়েছে। ৪ আত্মজীবনী কেন্দ্রিক প্রতিক্রিয়া।
সাধারণত আমরা যখন অন্যের কথা শ্রবণ করি তখন নিজেদের আত্মজীবনী কেন্দ্রিকতা নিয়ে শুনি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের আত্মজীবনের দৃষ্টিকোণ থেকে শুনি। ফলে আমরা 4 ভাগে বক্তার প্রতিক্রিয়া করি। 1. মূল্যায়নমূলক প্রতিক্রিয়া। এরকম প্রতিক্রিয়ার ক্ষেত্রে হয় আমরা একমত হই, না হয় ভিন্ন মত পোষণ করি। 2. অনুসন্ধানমূলক প্রতিক্রিয়া। এরকম প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের তথ্য কাঠামো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করি। 3. পরামর্শমূলক প্রতিক্রিয়া। আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দেই। 4. ব্যাখ্যামূলক প্রতিক্রিয়া। আমরা আমাদের নিজেদের অভিপ্রায় ও আচরণের ভিত্তিতে বক্তার অভিপ্রায় ও আচরণের রূপরেখা প্রদান করি। এই 4 ধরনের প্রতিক্রিয়া আমাদের স্বভাবজাত বিষয়, কারণ আমরা গভীরভাবে এগুলো দ্বারা প্রভাবিত এবং সব সময় এই 4টি মডেলের মধ্যে বসবাস করি। আমাদের চারিপাশের অধিকাংশ মানুষই এই 4 প্রকারের শ্রোতা, কিন্তু আমরা কি কখনো তলিয়ে দেখি এই 4 ধরনের শ্রবণ দ্বারা আমরা বক্তাকে কতটুকু বুঝতে পারি? আপনি যখন আপনার সন্তানের সঙ্গে কথা বলছেন তখন সে কতটুকু মন খুলে আপনার সঙ্গে কথা বলছে? কথা বলার সময় আপনি যদি অনবরত তাকে মূল্যায়ন করতে থাকেন বা তদন্ত করতে থাকেন, তবে কি সে আপনার সঙ্গে মন খুলে কথা বলতে পারবে? লক্ষ্য করে দেখবেন, সে যখন তার বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছে তখন কথা শেষ হচ্ছে না। এমনকি আপনি নিষেধ করেও কথা বন্ধ করতে পারছেন না, কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলছে তখন কথা এগুচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। এর কারণ কি? কারণ আপনি মনোযোগী শ্রোতা নন। চলুন একজন পিতার সঙ্গে তার কিশোর পুত্রের গতানুগতিক যোগাযোগ বা ভাব বিনিময়ের একটা নমুনা প্রত্যক্ষ করা যাক। নিম্নোক্ত কথোপকথনে আমরা ইতিপূর্বে উল্লেখিত 4 প্রকারের প্রতিক্রিয়ার আলোকে পিতার সংলাপগুলোকে বিবেচনা করব। আমি আর পারবো না বাবা। আমার স্কুলটিকে এখন আমার আর মোটেই ভালো লাগছে না। কেন? কি হয়েছে বাবা? অনুসন্ধানমূলক। স্কুলের পড়ালেখার সঙ্গে বাস্তব জীবনের কোনো সঙ্গতি নেই। আসলে আমি সেখানে কোনো কিছুই শিখছি না। ভালো কথা, তুমি এখনো সুবিধা দেখতে পাচ্ছ না। তোমার বয়সে আমার একই অবস্থা হয়েছিল। আমার মনে আছে, আমিও তখন কিছু কিছু ক্লাসকে সময়ের অপচয় বলে মনে করতাম। কিন্তু পরবর্তীকালে এই ক্লাসই আমার খুব উপকারে লেগেছে। তাই বলছি, এখনই বিরক্ত হয়ে যেও না। সময় নাও। পরামর্শমূলক। আমি জীবনের 10 বছর সময় এই স্কুলে ব্যয় করেছি। বাবা, তুমিই বলতে পারো, x+y শিখে আমার কি কাজে লাগবে যদি আমি অটো মেকানিক হই? কি বললে? তুমি অটো মেকানিক হবে? নিশ্চয়ই তুমি মজা করছো। মূল্যায়নমূলক। না বাবা, আমি ঠিকই বলছি। তুমি জোকে দেখো, সে স্কুল ছেড়ে দিয়েছে, প্রচুর টাকা কামাচ্ছে, গাড়ি চালাচ্ছে। এখন এটাই বাস্তব। এখন সেটা তোমার কাছে এমনই মনে হবে, কিন্তু অনেক বছর পরে জোয়েরও মনে হবে তার স্কুল ছাড়া ঠিক হয়নি। তুমি নিশ্চয়ই গাড়ি চালাতে চাও না, এর চেয়ে উন্নততর কিছু করবে বলেই তুমি শিক্ষিত হচ্ছ। উপদেশমূলক। আমি জানি না, জো তার সবকিছু ভালোভাবে সেট করে নিয়েছে। দেখো বাবা, তুমি কি সত্যি চেষ্টা করেছ? অনুসন্ধানমূলক ও মূল্যায়নমূলক। আমি 10 বছর ধরে স্কুলে পড়ছি, অবশ্যই আমি চেষ্টা করছি, কিন্তু এখন বুঝতে পারছি সময় নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হয়নি। তোমার স্কুল একটি স্বনামধন্য স্কুল, অন্তত তাদের কিছু কৃতিত্ব দাও। উপদেশমূলক, মূল্যায়নমূলক। অন্যরাও আমার মতোই অনুভব করে। তুমি কি জানো তোমাকে এই স্কুলে ভর্তি করার জন্য তোমার মা এবং আমি কত ত্যাগ স্বীকার করেছি? এতদূর এসে তুমি স্কুল ছেড়ে দিতে পারো না। মূল্যায়নমূলক। বাবা, আমি জানি তোমরা অনেক ত্যাগ স্বীকার করেছ, কিন্তু সবই পণ্ডশ্রম হয়েছে। শোনো, বরং আমি বলি তুমি তোমার হোমওয়ার্কে আরো মনোযোগ দাও, টিভি দেখা কমিয়ে দাও, তাহলে তোমার মাথায় এইসব বাজে চিন্তা আসবে না। উপদেশমূলক, মূল্যায়নমূলক। দেখো বাবা, এতে কোনো কাজ হবে না। উম তুমি বিষয়টা বুঝতে চাইছো না। থাক, এই নিয়ে আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। এই কথোপকথন থেকে স্পষ্ট যে পিতার উদ্দেশ্য মহৎ। তিনি সন্তানকে সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু তিনি কি সন্তানকে সত্যিকার অর্থেই বুঝতে চেষ্টা করেছেন? এবার সন্তানের বক্তব্যকে বিশ্লেষণ করা যাক। সে যা বলছে সেই শব্দগুলো নয়, বরং তার কথাগুলোর পেছনে যে চিন্তা বা অনুভূতি কাজ করছে সেগুলোকে বুঝতে চেষ্টা করি, এবং তার পিতার কিছু আত্মজীবনীমূলক প্রত্যুত্তর তার মনে সম্ভাব্য কী প্রভাব ফেলেছে তা দেখার চেষ্টা করি। এই উদ্দেশ্যে উপরের কথোপকথনের দিকে আবার লক্ষ্য করি। আমি আর পারবো না বাবা। আমার স্কুলটিকে এখন আমার আর মোটেই ভালো লাগছে না। অর্থাৎ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তোমার মনোযোগ চাই। কেন? কি হয়েছে বাবা? আপনি মনোযোগী, এটা ভালো।
স্কুলের পড়ালেখার সঙ্গে বাস্তব জীবনের কোনো সঙ্গতি নেই। আসলে আমি সেখানে কোনো কিছু শিখছি না। স্কুলে আমার সমস্যা হচ্ছে, আমার ভালো লাগছে না। ভালো কথা, তুমি এখনো সুবিধাটা দেখতে পাচ্ছ না। তোমার বয়সে আমারও একই অবস্থা হয়েছিল। না, কাজটা ঠিক হলো না। এখানে পিতার আত্মজীবনীর ৩য় অধ্যায় শুরু হয়ে গেল। পুত্র কিন্তু এর বিষয়ে কথা বলতে চায়নি। পিতা কত মাইল পথ খালি পায়ে হেঁটে স্কুলে যেতেন তা জানতে চায়নি সে। বরং তার সমস্যাটির প্রতি পিতার মনোযোগ চাচ্ছিল। আমার মনে আছে, আমিও তখন কিছু কিছু ক্লাসকে সময়ের অপচয় বলে মনে করতাম। কিন্তু পরবর্তীকালে এসব ক্লাসই আমার খুব উপকারে লেগেছে। তাই বলছি, এখনই বিরক্ত হয়ে যেও না। সময় নাও। সময় আমার সমস্যার সমাধান করতে পারবে না বাবা। আমি তোমার কাছে কথাগুলো বলতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম সমস্যাটি তোমার ঝুড়িতে ঝেড়ে ফেলতে। আমি জীবনের ১০ বছর সময় এই স্কুলে ব্যয় করেছি। বাবা, তুমি বলতে পারো এক্স প্লাস ওয়াই শিখে আমার কি কাজে লাগবে যদি আমি অটো মেকানিক হই? কি বললে? তুমি অটো মেকানিক হবে? নিশ্চয়ই তুমি মজা করছো। আমি মেশিন চালাই, এটা তিনি পছন্দ করবেন না। আমার স্কুলের পাঠ শেষ না করাটাকেও তিনি পছন্দ করবেন না। আমি যা বলছি তা আমাকেই সমর্থন করতে হবে। না বাবা, আমি ঠিকই বলছি। তুমি জোকে দেখো, সে স্কুল ছেড়ে দিয়েছে, প্রচুর টাকা কামাচ্ছে, গাড়ি চালাচ্ছে। এখন এটাই বাস্তব। এই মুহূর্তে তোমার কাছে এমনই মনে হবে, কিন্তু অনেক বছর পরে জোরও মনে হবে তার স্কুল ছাড়া ঠিক হয়নি। এখানে আবার পড়াশোনার মূল্য নামক অধ্যায়ের বক্তৃতা চলে এলো। তুমি নিশ্চয়ই গাড়ি চালাতে চাও না? তুমি কি করে বুঝলে বাবা আমি কি চাই না চাই সে সম্পর্কে তোমার কি সত্যিকার অর্থে কোনো ধারণা আছে? আমি জানি না। জো তার সবকিছু ভালোভাবে সেট করে নিয়েছে। সে ব্যর্থ নয়। সে স্কুলের পাঠ শেষ করেনি, অথচ সে ব্যর্থ নয়। দেখো বাবা, তুমি কি সত্যি চেষ্টা করেছ? আমরা কেবল ঝোপের চারদিকে আঘাত করে যাচ্ছি। বাবা, তোমার শ্রবণ করা প্রয়োজন যে আমি অত্যন্ত জরুরি কিছু নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমি ১০ বছর ধরে স্কুলে পড়ছি। অবশ্যই আমি চেষ্টা করেছি, কিন্তু এখন বুঝতে পারছি সময় নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হয়নি। অন্যরাও আমার মতোই অনুভব করে। তুমি কি জানো, তোমাকে এই স্কুলে ভর্তি করার জন্য তোমার মা এবং আমি কত ত্যাগ স্বীকার করেছি? এতদূর এসে তুমি স্কুল ছেড়ে দিতে পারো না। ওহ, দারুণ! মনে হচ্ছে আমি ৭ বছরের বালক। স্কুলটি মহৎ, বাবা মাও মহৎ, কেবল আমি ৭ বছরের বালক। বাবা, আমি জানি তোমরা ত্যাগ স্বীকার করেছ, কিন্তু সবই পণ্ডশ্রম হয়েছে। তুমি বুঝতে চাইছো না। শোনো, বরং আমি বলি, তুমি তোমার হোমওয়ার্কে আরো মনোযোগ দাও। টিভি দেখা কমিয়ে দাও, তাহলে তোমার মাথায় এইসব বাজে চিন্তা আসবে না। বাবা, আসলে সমস্যাটা তো সেখানে নয়। আমি তোমাকে বোঝাতেই পারলাম না, কেবল অযথা চেষ্টা করেছি মাত্র। দেখো বাবা, এতে কোনো কাজ হবে না। উফ, তুমি বিষয়টা বুঝতেই চাইছো না। থাক, এই নিয়ে আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। আপনি কি খেয়াল করেছেন, আমরা যখন মানুষকে শুধু কথার ভিত্তিতে বুঝতে চেষ্টা করি তখন কতটুকু সীমাবদ্ধ হয়ে পড়ি? বিশেষ করে আমরা যখন অন্যকে আমাদের নিজেদের আয়নার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি তখন অত্যন্ত সংকীর্ণ থাকি। অন্য যখন তার আত্মজীবনী সম্পর্কে আমাদেরকে অবগত করতে চেষ্টা করেছে, তখন যদি আমরা আমাদের আত্মজীবনীমূলক প্রতিক্রিয়া তার উপর চাপিয়ে দেই, তখন নিজেদের দৃষ্টান্তের মাঝে কতখানি বন্দী হয়ে পড়ি, তাও উপরে লিখিত পিতা পুত্রের কথোপকথন থেকে বুঝতে পারি। আপনি কখনোই একজন মানুষের গভীরে প্রবেশ করতে সক্ষম হবেন না। অর্থাৎ সে তার জগৎ কিভাবে দেখে সেটা দেখতে সক্ষম হবেন না, যতক্ষণ না আপনি ব্যক্তিগত চরিত্রকে সুদৃঢ় না করছেন। অন্য কথায়, তার সাথে একটি ইতিবাচক আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট না খুলছেন। অর্থাৎ সহানুভূতি নিয়ে অন্যের কথা শোনার দক্ষতা অর্জন না করছেন। সহানুভূতিপূর্ণ শ্রবণ দক্ষতা অর্জন করার ক্ষেত্রে ৪টি গঠনমূলক স্তর রয়েছে, যেমন ১. বিষয়বস্তু অনুকরণ, ২. বিষয়বস্তু পুনর্বিন্যাস, ৩. অনুভূতির প্রতিফলন এবং ৪. বিষয়বস্তুর পুনর্বিন্যাস এবং অনুভূতির প্রতিফলন। ১. বিষয়বস্তুর অনুকরণ। সহানুভূতি নিয়ে অন্যের কথা শোনার প্রথম এবং সবচেয়ে বড় কার্যকর স্তর হল সন্তুষ্টিমূলক অনুকরণ। এই অনুকরণ সক্রিয় বা প্রতিফলনমূলক শ্রবণের একটি দক্ষতা। কিন্তু শ্রবণের আগ্রহ চরিত্রের মধ্যে না থাকলে এবং বক্তা ও শ্রোতার মধ্যে সম্পর্ক সৃষ্টির আগ্রহ না থাকলে এই দক্ষতা সাধারণ শ্রোতাকে অসম্মান করায় পরিণত হয়। তথাপি এই দক্ষতাটিকে সহানুভূতিপূর্ণ শ্রবণের প্রথম স্তরের দক্ষতা হিসেবে গুরুত্ব দেয়া হয়, কারণ কি বলা হলো তা শোনার ক্ষেত্রে এই দক্ষতা আপনাকে আগ্রহী করে তোলে। বিষয়বস্তুর অনুকরণ সহজ কাজ। বিষয়বস্তুর অনুকরণ সহজ কাজ। এতে আপনি বক্তার মুখ থেকে উচ্চারিত হওয়া শব্দগুলো শুনবেন এবং
পুনরায় উচ্চারণ করবেন। এতে মস্তিষ্কের পুরোপুরি ব্যবহার করা প্রয়োজনও হয় না। উপরে লিখিত পিতা-পুত্রের কথোপকথন থেকে দৃষ্টান্ত দেয়া যাক। আমি আর পারব না, বাবা। আমার স্কুলটিকে এখন আমার আর মোটেই ভালো লাগছে না। আচ্ছা, আর পারবে না? মানে তোমার স্কুলটিকে তোমার আর মোটেই ভালো লাগছে না। এই ক্ষেত্রে পুত্র যা বলেছে পিতা যথাযথভাবেই তার পুনরুক্তি করেছে। পিতা পুত্রের বক্তব্যের বিপরীতে কোনো মূল্যায়ন করেননি, অনুসন্ধান করেননি, উপদেশ দেননি বা বিশ্লেষণ করেননি। এখানে তিনি সন্তানের উচ্চারিত শব্দগুলোর প্রতি মনোযোগ দিয়েছেন, কিন্তু সন্তানকে বোঝানোর জন্য কেবল পুনরুক্তি যথেষ্ট নয়, আরও বেশি কিছু করতে হবে। ২. বিষয়বস্তুর পুনর্বিন্যাস। সহানুভূতি নিয়ে শ্রবণের দ্বিতীয় স্তর হল বক্তার বক্তব্যের বিষয়বস্তু পুনর্বিন্যাস করা। এটি প্রথম স্তরের চেয়ে বেশি কার্যকরী, কিন্তু এই স্তরও মৌখিকভাবে বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ। দৃষ্টান্ত দেওয়া যাক। আমি আর পারব না, বাবা। আমার স্কুলটিকে এখন আমার আর মোটেই ভালো লাগছে না। এর মানে তুমি স্কুলে যেতে চাচ্ছ না। এভাবে পুত্রের বক্তব্যের অর্থকে পিতা নিজের শব্দচয়নে পুনর্ব্যক্ত করলেন। পুত্র কি বলছে তা নিয়ে পিতা এখানে চিন্তা করছেন। এতে পিতার মস্তিষ্কের বলয়কে বেশি ব্যবহার করা হলো, অর্থাৎ মস্তিষ্কের যে বলয় যুক্তিবিন্যাস করে বা যৌক্তিক চর্চা করে সেই বলয়কে বেশি ব্যবহার করা হলো। ৩. অনুভূতির প্রতিফলন। সহানুভূতি নিয়ে শ্রবণের তৃতীয় স্তর হল অনুভূতির প্রতিফলন। এতে আপনি আপনার মস্তিষ্কের ডান বলয়কে ব্যবহার করেন। যেমন, আমি আর পারবো না, বাবা। আমার স্কুলটিকে এখন আর মোটেই ভালো লাগছে না। তুমি সত্যিই হতাশ হয়ে পড়েছ। পিতা এখানে পুত্র কি উচ্চারণ করেছে তার উপর খুব বেশি মনোযোগ দেননি, বরং পুত্র কি অনুভব করছে তার উপর বেশি মনোযোগ দিয়েছেন। ৪. বিষয়বস্তুর পুনর্বিন্যাস এবং অনুভূতির প্রতিফলন। এটি চতুর্থ স্তর, যা দ্বিতীয় ও তৃতীয় স্তরকে অন্তর্ভুক্ত করে। এই স্তরে একত্রে দুটি কাজ করা হয়: বিষয়বস্তুকে পুনর্বিন্যাস করা হয় এবং অনুভূতির প্রতিফলন ঘটানো হয়। আমি আর পারবো না, বাবা। আমার স্কুলটিকে এখন আমার আর মোটেই ভালো লাগছে না। তুমি সত্যি সত্যি স্কুলের ব্যাপারে হতাশ হয়ে পড়েছ। এই প্রতিফলনে হতাশা হলো অনুভূতি, আর স্কুল হলো বিষয়বস্তু। এতে পুত্রের সাথে পিতার যোগাযোগের ক্ষেত্রে উভয় দিককে উপলব্ধি করার জন্য মস্তিষ্কের উভয় বলয়কে ব্যবহার করেছেন। আপনি যখন সহানুভূতিপূর্ণ শ্রবণ দক্ষতার চতুর্থ স্তরকে ব্যবহার করতে সক্ষম হবেন, তখন অবিশ্বাস্য রকমের ফলাফল লাভ করবেন। আপনি তখন বক্তাকে মনস্তাত্ত্বিক বায়ু সেবনে সহায়তা করতে সক্ষম হবেন। সে তার নিজস্ব চিন্তা এবং অনুভূতি দ্বারা চালিত হওয়ার জন্য আপনার কাছ থেকে সহায়তা লাভ করবে। তার কথা শোনা এবং তাকে বোঝার প্রতি আপনার আগ্রহ যে নির্ভেজাল, তা সে নিশ্চয়তার সঙ্গে উপলব্ধি করতে সক্ষম হবে। কথা বলার সময় তার ভেতর যা ঘটছে এবং তার কথা শুনে আপনি যা ভাবছেন, এই দুই অবস্থার মধ্যকার বাধা অপসারিত হয়ে যাবে। এই অবস্থা তার অন্তরাত্মাকে উন্মুক্ত করবে। সে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে শুরু করবে। এবার উপরের কথোপকথনকে আদর্শ সহানুভূতিপূর্ণ শ্রবণের ছাঁচে ফেলে দেখা যাক। আমি আর পারবো না, বাবা। আমার স্কুলটিকে এখন আর আমার মোটেই ভালো লাগছে না। আমি তোমার সাথে আমার সমস্যা নিয়ে কথা বলতে চাই এবং চাই এই বিষয়ে তুমি মনোযোগ দাও। স্কুল নিয়ে তুমি সত্যিই হতাশ হয়ে পড়েছ। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। স্কুলের লেখাপড়ার সঙ্গে বাস্তব জীবনের কোনো সঙ্গতি নেই। আসলে আমি সেখানে কোনো কিছুই শিখছি না। তোমার মনে হচ্ছে স্কুল তোমাকে ভালো কিছু শেখাচ্ছে না। আমাকে চিন্তা করতে দাও। আমি কি এটা বোঝাতে চেয়েছি? না, বাবা। আমি ঠিকই বলছি। তুমি জোকে দেখো, সে স্কুল ছেড়ে দিয়েছে, প্রচুর টাকা কামাচ্ছে, গাড়ি চালাচ্ছে। এখন এটাই বাস্তব। তুমি কি সত্যিই মনে করো জো ঠিক কাজ করেছে? ঠিক বুঝতে পারছি না। একভাবে চিন্তা করলে ওর এই সিদ্ধান্ত হয়তো এই মুহূর্তে ঠিক মনে হবে। অল্প বয়সে অনেক টাকা রোজগার করছে, কিন্তু কিছু বছর পরে জোরও মনে হবে তার কাজটি ঠিক হয়নি। তখন হয়তো সে আফসোস করবে। আমি বলতে চাচ্ছি, পর্যাপ্ত বিদ্যা যদি না থাকে তাহলে এই পৃথিবীতে ভালোভাবে টিকে থাকা মুশকিল। লেখাপড়া সত্যি এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, যদি তোমার কোনো ডিপ্লোমা না থাকে, তুমি যদি কলেজে না পড়ো, তবে তুমি কি করতে পারবে? সত্যিই, বাবা। শিক্ষা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত। বাবা, তুমি কিন্তু মাকে এসব বলো না। বলো, বলবে না? তুমি চাও না তোমার মা এটা জানুক? না, আমি চাই না। কারণ আমি আজ স্কুলে দ্রুত পঠনের পরীক্ষা দিয়েছি, তাতে আমি ডি গ্রেড পেয়েছি। তুমি ভাবতে পারো, বাবা, আমি ডি গ্রেড পেয়েছি। লক্ষ্য করুন, উপরের দুটি কথোপকথনের উপলব্ধির কারণে কি পার্থক্য সূচিত হয়েছে।
শেষ কথোপকথনের সন্তানের মূল সমস্যাটা বেরিয়ে এসেছে। আপনি যতই উপদেশবাণী বর্ষণ করুন না কেন, যতক্ষণ পর্যন্ত মূল সমস্যা জানতে না পারছেন, ততক্ষণ উপদেশে কোনো কাজ হবে না। আর যদি আপনি আপনার আত্মজীবনীর মধ্যে নিমগ্ন থাকেন, তাহলে মূল সমস্যা জানা সম্ভব হবে না। মূল সমস্যা জানার জন্য আপনাকে নিজের দৃষ্টান্ত থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ অন্যকে দেখার সময় নিজের চশমা খুলে রেখে যাকে দেখছেন তার চশমা দিয়েই তাকে দেখতে হবে। বাবা, আমি পরীক্ষায় অকৃতকার্য হতে যাচ্ছি। যদি কৃতকার্য হতে নাই পারি, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করা অর্থহীন। তাই আমি স্কুল ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পড়ালেখা ছেড়ে দেওয়ার ইচ্ছা আমার নেই। তুমি বিক্ষিপ্ত ভাবনায় আছো, তুমি উভয় সংকটে আছো। তাহলে আমার কি করা উচিত বলে তুমি মনে করো বাবা? প্রথমে পুত্রকে বুঝতে চেষ্টা করার মাধ্যমে এই পিতা এটি কার্য সম্পাদনমূলক বা ট্রানজ্যাকশনাল ক্ষেত্রকে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেশনাল ক্ষেত্রে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। নিজের আত্মজীবনীর বাইরে অবস্থান করে সত্যিকার অর্থে আন্তরিকতা নিয়ে পুত্রের সমস্যাকে জানার চেষ্টা করেছেন। এর ফলে পুত্রের সাথে তিনি তার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে অনেক পরিমাণ জমাদান করার সামর্থ্য প্রদান করেছেন। আর এই জমাদানের মাধ্যমে তিনি তার সন্তানকে স্তরে স্তরে খুলে ধরার ক্ষেত্রে ক্ষমতায়ন করেছেন। ফলে তার মূল সমস্যার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছেন। পরস্পরের বিপরীত দিকে অবস্থান করার পরিবর্তে এখন পিতা ও পুত্র টেবিলের এক প্রান্তে অবস্থান করছেন এবং সমস্যাটি অবস্থান করছে তাদের দুজনের বিপরীত প্রান্তে। এখন পুত্র নিজেই তার পিতার আত্মজীবনী উন্মোচন করছে এবং তার উপদেশ কামনা করছে। এমনকি এই পর্যায়ে পিতা যদি পরামর্শ দিতে শুরু করেন, তবুও তাকে ছেলের সাথে যোগাযোগ সংবেদনশীল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যুত্তর যুক্তিক হবে, ততক্ষণ পর্যন্ত পিতা কার্যকরভাবে প্রশ্ন করতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন। কিন্তু যে মুহূর্তে ছেলের প্রতিক্রিয়া আবেগীয় হয়ে উঠবে, সেই মুহূর্তেই পিতাকে আবার আন্তরিকভাবে শ্রবণ করার স্থানে ফিরে যেতে হবে। আমার মনে হয় তুমি একাধিক পছন্দ বিবেচনা করতে পারো। সেটা কিরকম বাবা? যেমন তোমার পড়াশোনার ব্যাপারে তুমি বিশেষ কোনো সহায়তা নিতে পারো। স্কুলে তোমার জন্য কোনো টিউটোরিয়ালের ব্যবস্থা থাকতে পারে। আমি ইতিমধ্যেই সেটা খোঁজ নিয়েছি। টিউটোরিয়াল ক্লাসের জন্য 2 রাত ও শনিবার সারাদিন প্রয়োজন। এতে অনেক বেশি সময় নষ্ট হবে, কিন্তু কাজ কতটুকু হবে এই নিয়ে সন্দেহ রয়েছে। পুত্রের এই উত্তরের মাঝে আবেগের উপস্থিতি লক্ষ্য করে পিতা আবারও আন্তরিকভাবে শ্রবণ করার কৌশলে ফিরে গেলেন। আমি তোমার সাথে একমত। 2 রাত একদিন আসলেও অনেক বেশি সময়। আমি তাতেও রাজি থাকতাম। আমার যদি মনে হতো এই ক্লাসে যথার্থই আমার উন্নতি ঘটবে, তবে দরকার হলে প্রতি রাতেই আমি টিউটোরিয়াল ক্লাসে যেতাম। তুমি টিউটোরিয়ালের সহায়তা চাও, কিন্তু তোমার সন্দেহ এতে কোনো কাজ হবে কিনা। তোমার কি মনে হয় বাবা, এতে কোনো কাজ হবে? সন্তান এখানে আবারও নিজেকে খুলে ধরে এবং যৌক্তিক হয়ে ওঠে। সে আবার তার পিতার আত্মজীবনী খুলে ধরে বসেছে। এই অবস্থায় তার বাবা তাকে প্রভাবিত করার ও ট্রান্সফর্ম করার আরও একটি সুযোগ পেলেন। কখনো কখনো রূপান্তরের জন্য বাইরের পরামর্শের প্রয়োজন পড়ে না। যখন বক্তাকে সত্যিকার অর্থেই নিজেকে খুলে ধরার সুযোগ করে দেয়া হয়, তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার জট খুলে ফেলতে পারে এবং এই প্রক্রিয়ার মধ্যেই তাদের কাছে সমস্যার সমাধান স্পষ্ট হয়ে ওঠে। আবার কখনো কখনো বক্তার জন্য অন্য একটি অতিরিক্ত দৃষ্টিভঙ্গি এবং সহায়তার প্রয়োজন পড়ে। কোনো ব্যক্তির যথার্থ কল্যাণের মূল চাবিকাঠি হল সহানুভূতি নিয়ে, অর্থাৎ মমতা দিয়ে তার কথা শোনা। সে যেন তার মূল সমস্যাকে চিহ্নিত করতে পারে এবং তার নিজস্ব গতিতে নিজস্ব সময়ে সমস্যার সমাধান করতে পারে। এর সুযোগ সৃষ্টি করে দেওয়া। এর জন্য যা প্রয়োজন তা হল পেঁয়াজের খোসার মতো এক স্তর থেকে আরেক স্তর খোসা ছাড়িয়ে যাওয়া, যে পর্যন্ত না তার কোমল অন্তরঙ্গে পৌঁছানো যায়। কেউ যখন সত্যিকার অর্থেই বলতে চাইবে এবং আপনি তাকে বোঝার আগ্রহ নিয়ে যথার্থই তার কথা শুনতে থাকবেন, তখন সে অত্যন্ত সহজে আপনার কাছে নিজেকে খুলে ধরবে। আসলে বক্তা নিজেকে খুলে ধরতে চায়, সব কথা বলতে চায়। শিশুরা সব বলতে চায় এবং তারা তাদের বন্ধুদের চাইতে মা বাবার কাছে বলতে বেশি পছন্দ করে। তারা যদি বুঝতে পারে মা বাবা তাদেরকে শর্তহীনভাবে ভালোবাসেন, তারা বিশ্বস্ত। সব কথা বলার পর তারা তাকে বিচার করা শুরু করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ বা উপহাস করবেন না। তবে সন্তানরা পিতামাতার কাছে সব কথাই খুলে বলবে। আমি এখানে সহানুভূতি নিয়ে শোনার দক্ষতার কথা বলেছি, কারণ যে কোনো অভ্যাসের জন্য দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা থাকার প্রয়োজন হয়, কিন্তু মনে রাখতে হবে অন্যকে বোঝার আগ্রহ যদি অন্তরের অন্তঃস্থল থেকে জাগ্রত না হয়, তবে দক্ষতা অর্থহীন হবে। শোনার আগ্রহ আন্তরিক হলে দক্ষতা আপনার সময় বাঁচাবে,
কিন্তু দক্ষতা না থাকলেও আপনি আপনার স্বভাবজাত পদ্ধতিতে কারো কথা শুনতে পারবেন এবং এতে সে নিজেকে খুলে ধরতে পারবে। তাই সহানুভূতি নিয়ে শ্রবণের প্রথম শর্ত হলো অন্যের কথা শোনার বা অন্যকে বোঝার আন্তরিক ইচ্ছা। দ্বিতীয় শর্ত হলো শোনার দক্ষতা। আপনি যদি খুব ঘনিষ্ঠ কারোর জন্য শোনার কাজটি করে থাকেন, কি কি করছেন তা তাকে বলে নিতে পারেন। এতে কাজটি আরো সহজ হবে। মনে রাখবেন, কেউ যদি বুঝতে পারে আপনি তাকে উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার করছেন, তবে সে আপনার প্রতি বিরূপ আচরণ করবে। অনেকেই এটা বলে থাকেন যে সহানুভূতি নিয়ে শোনার কাজে অনেক বেশি সময় ব্যয় হয়। কথা সত্য। এরকম শোনার কাজে প্রথম দিকে একটু বেশি সময় দিতে হয়, কিন্তু শেষের দিকে এতে অনেক বেশি সময় বাঁচে। আপনি একজন ডাক্তার হলে এবং চিকিৎসা করতে চাইলে খুব দক্ষতা সহকারে আপনাকে প্রথমে রোগ নির্ণয় করতে হবে, তারপর ব্যবস্থাপত্র দেবেন। আপনি আপনার রোগীকে বলতে পারেন না, আমি ভীষণ ব্যস্ত, পরীক্ষা নিরীক্ষা করার মতো সময় আমার হাতে নেই, তবে এই ব্যবস্থাপত্র দিচ্ছি, এটি নিয়ে যান। মানুষ চায় তাকে আপনি বুঝুন, তাই অন্যকে বোঝার জন্য যতই সময় বিনিয়োগ করুন না কেন, যখন আপনি তার সমস্যাকে যথার্থভাবে বুঝতে পারবেন, তখন সেই সময় আপনি ফেরত যাবেন। তার সঙ্গে আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট সমৃদ্ধ হবে। আর যখন সে বুঝতে সক্ষম হবে যে আপনি তাকে যথার্থভাবে বুঝতে পেরেছেন, তখন তার ফলাফল হবে অপ্রত্যাশিত উপলব্ধি ও বিশ্বাসজাত ধারণা। আপনি যখন অন্য মানুষের কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে শিখবেন, তখন আপনার উপলব্ধির মধ্যে ব্যাপক পার্থক্য আবিষ্কার করবেন। উপলব্ধির এই পার্থক্য আপনাকে পারস্পরিক সম্পর্কের অবস্থান থেকে কাজ করতে সহায়তা করবে। প্রথম অধ্যায়ে আমরা যে বৃদ্ধা ও তরুণীর ছবি দেখিয়েছি, তাতে আমি একজন বৃদ্ধাকে দেখেছি, কিন্তু আপনি দেখেছেন তরুণীকে। অথচ আমাদের দুজনের দেখাই সঠিক হতে পারে। আপনি দাম্পত্য সঙ্গীকেন্দ্রিক চশমার মধ্যে দিয়ে পৃথিবীকে দেখতে পারেন, কিন্তু আমি একে হয়তো অর্থকেন্দ্রিক দর্পণের মধ্যে দিয়ে দেখি। আপনি কোনো সমস্যাকে উচ্চমাত্রায় সজ্ঞানমূলক সামগ্রিকতাবাদী অবস্থান থেকে দেখেন, অর্থাৎ মস্তিষ্কের ডান বলয়ের দৃষ্টান্ত থেকে দেখে থাকেন। আমি হয়তো বাম বলয় থেকে, অর্থাৎ অনুক্রমিক বিশ্লেষণমূলক এবং বাচনিক দৃষ্টান্ত থেকে দেখতে পারি। আমাদের দুজনের উপলব্ধির মধ্যে ব্যাপক পার্থক্য থাকতে পারে। আমরা দুজন দুটি নিজস্ব দৃষ্টান্ত নিয়ে বছরের পর বছর ধরে বাস করতে পারি। আমরা মনে করতে পারি আমাদের দৃষ্টান্ত বাস্তব, এবং আমাদের দেখা যে বিষয়কে বাস্তব মনে করছে না, তার মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি। এইসব পার্থক্য নিয়েও আমরা একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের কর্মক্ষেত্রে, সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আমরা এই পার্থক্য সত্ত্বেও আমাদের যা রয়েছে তাকে কাজে লাগিয়ে ফলাফল অর্জন করি। তাহলে কিভাবে আমরা এসব করে থাকি? কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত উপলব্ধির সীমা অতিক্রম করে আমাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও গভীর যোগাযোগ স্থাপনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করি এবং আমিও জিতব, তুমিও জিতবে সমাধানে পৌঁছাই? এর উত্তর হলো অভ্যাস ৫। এই অভ্যাস হলো আমিও জিতব, তুমিও জিতবে প্রক্রিয়ার প্রথম ধাপ। এমনকি বিশেষ করে যখন কোনো ব্যক্তি এই দৃষ্টান্ত থেকে আপনার বিষয়টিকে দেখছেন না, তখন প্রথমেই যা করতে হবে তা হলো তাকে বোঝার চেষ্টা করা। একজন নির্বাহী এই মূলনীতি অনুসরণ করে একটি বড় ব্যবসায়িক চুক্তি অর্জনে সাফল্য লাভ করেছিলেন। অভিজ্ঞতাটি তিনি নিজে আমাকে নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন। আমি একটি ছোট্ট প্রতিষ্ঠানে কাজ করতাম, যারা একটি জাতীয় ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন নিয়ে দর কষাকষি করছিল। এই প্রতিষ্ঠানটি এত বড় ছিল যে এর আইনজ্ঞরা সান ফ্রান্সিসকো থেকে এসেছিলেন। চুক্তির জন্য যারা মধ্যস্থতা করছিল তারা এসেছিলেন ওহাই থেকে। সব মিলিয়ে ৮ সদস্যের একটি বড় মধ্যস্থতাকারী দল তৈরি হয়েছিল। আমাদের কোম্পানি যে নীতি নিয়ে এই চুক্তির জন্য এগিয়ে যায় তা হলো আমিও জিতব, তুমিও জিতবে, আর না হলে চুক্তি করব না। আমরা উল্লেখযোগ্য মাত্রায় আমাদের সেবার মান এবং ব্যয় বৃদ্ধির প্রস্তাব দেই, কিন্তু এই বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানটি আরও ব্যাপক চাহিদা উপস্থাপন করে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আলোচনা টেবিলে যে প্রস্তাব করেন তা হলো, আমরা চাই আপনারা এমন একটি চুক্তির খসড়া করুন যাতে আমরা আপনাদের প্রয়োজনকে ঠিকমতো বুঝতে পারি। অতঃপর আমরা এইসব প্রয়োজন মেটাতে পারবো কিনা সেই ব্যাপারে আমরা কথা বলবো। এরপর আসবে দাম দরের কথা। মধ্যস্থতাকারী দলের সদস্যবৃন্দ এই প্রস্তাবে অত্যন্ত খুশি হন। তারা চুক্তির খসড়া করার জন্য ৩ দিন সময় নেন। ৩ দিন পরে আলোচনার টেবিলে যখন খসড়া চুক্তিটি উপস্থাপন করা হয়, তখন আমাদের প্রেসিডেন্ট বলেন, আলোচনা করে দেখা যাক আমরা সত্যিকার অর্থেই আপনাদের প্রয়োজনগুলো বুঝতে পারছি কিনা। তিনি খসড়াটি পড়েন।
এর বিষয়বস্তু পুনরুক্তি এবং অনুভূতির প্রতিফলন ঘটার যতক্ষণ পর্যন্ত তিনি তাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছেন বলে নিশ্চিত না হন ততক্ষণ এই প্রক্রিয়া চালিয়ে যান। তারা উত্তরে কখনো বলে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা এটা চাই। আবার কখনো বা বলে না না, আমরা ঠিক এটা বোঝাতে চাইনি, বরং হ্যাঁ, এবারে আপনি ঠিক ঠিক বুঝতে পেরেছেন। এভাবে কথাবার্তা এগিয়ে যায়। যখন তিনি তাদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা বুঝতে পেরেছেন বলে নিশ্চিত হন তখন তিনি তার নিজের কোম্পানির দিক থেকে তাদেরকে কিছু কথা বলেন। তারা তা শোনে। তারা শুনতে প্রস্তুত ছিল, কারণ আমাদের প্রেসিডেন্ট যা বলেছিলেন তার কোনো কিছুই অবাস্তব ছিল না। তিনি তাদের প্রয়োজনের কথা উপলব্ধি করেই এর প্রেক্ষিতে নিজের কোম্পানির সীমাবদ্ধতার কথা বলেছিলেন। অত্যন্ত নিম্নমাত্রার বিশ্বাস এবং প্রায় বিরুদ্ধ পরিবেশে যে চুক্তির আলোচনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত তা একটি সহযোগিতামূলক যৌথ কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। আলোচনার শেষ পর্যায়ে এসে মধ্যস্থতাকারী দলের সদস্যরা যা বলেন তা হলো, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমরা এই চুক্তি সম্পাদনে আগ্রহী, কেবল আপনারা আমাদেরকে জানান সব মিলিয়ে খরচের পরিমাণ কত হবে এবং কবে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করতে পারব, যেন অন্যেরা আপনাকে বুঝতে পারে। প্রথমে অন্যকে বুঝুন, তারপর নিজেকে অন্যের কাছে প্রকাশ করুন। কিভাবে অন্যে আপনাকে বুঝবে তা জানা হলো পঞ্চম অভ্যাসের অর্ধেক জানা। আমিও জিতব, তুমিও জিতবে সমাধানে পৌঁছার ক্ষেত্রে এটি অন্যকে বোঝার প্রক্রিয়ার মতোই জটিল। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে পরিপক্কতা হলো সাহস এবং বিবেচনা বোধের মধ্যকার ভারসাম্য। অন্যকে বোঝার জন্য বিবেচনা বোধ প্রয়োজন। আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানের জন্য একজন মানুষের উচ্চমাত্রায় এই গুণ থাকা প্রয়োজন, অর্থাৎ অন্যকে গুরুত্ব দিতে পারা ও সাহস থাকা। পারস্পরিক নির্ভরশীলতার জন্য অন্যের কাছে নিজেকে বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিকদের একটি চমৎকার দর্শন রয়েছে যা তিনটি ধারাবাহিক শব্দের মাঝে বিবৃত হয়েছে: এথোস, পেথোস ও লোগোস। আমার ধারণা এই তিনটি শব্দের মধ্যে প্রথমে অন্যকে বোঝার সারমর্ম নিহিত রয়েছে, যারা কার্যকরী উপস্থাপনার সারবেত্তা ধারণ করে। এথোস হলো আপনার ব্যক্তিগত বিশ্বস্ততা, আপনার আন্তরিকতা এবং যোগ্যতার প্রতি অন্য মানুষের আস্থা। এটি একটি বিশ্বাস যা দিয়ে আপনি অন্যকে আপনার প্রতি আস্থাশীল হতে অনুপ্রাণিত করেন। এটি আপনার আবেগীয় ব্যাংক হিসাব। প্যাথোস হলো হৃদয় দিয়ে উপলব্ধি করার বিষয়। এটি একটি অনুভূতি যার অর্থ হলো যে আপনি অন্য মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আবেগ তাড়িত হয়ে আছে। লোগোস হলো যুক্তি, যে কোনো উপস্থাপনার যৌক্তিক অংশ। ক্রমবিন্যাসটি লক্ষ্য করুন: এথোস, প্যাথোস এবং লোগোস। সুতরাং অন্যের কাছে নিজেকে বোধগম্য করার পর্যায়ক্রম হলো আপনার চরিত্র, আপনার সম্পর্ক এবং আপনার দ্বারা উপস্থিত বিষয় যৌক্তিক দিক। যোগাযোগের ক্ষেত্রে এই তিনটি দিক বিবেচনায় আনাও এক প্রকারের দৃষ্টান্ত পরিবর্তন, কারণ বেশিরভাগ মানুষ তার নিজের চারিত্রিক গঠন বা তার সঙ্গে শ্রোতার সম্পর্ককে বিবেচনায় আনে না, অর্থাৎ লোগোসে চলে যায়, যা তাদের ধারণার বাম মস্তিষ্ক কেন্দ্রিক। এথোস পেথোসকে বিবেচনায় না এনে তার বক্তব্যের বৈধতা বা যৌক্তিক দিক দ্বারাই বক্তাকে প্রভাবিত করার চেষ্টা করে। আপনি যখন নিজের ধারণাকে স্পষ্টরূপে নির্দিষ্ট করে দৃশ্যমান করে এবং প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রেখে উপস্থাপন করবেন, তখন এর বিশ্বাসযোগ্যতার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখা, অর্থাৎ শ্রোতার দৃষ্টান্ত ও বিবেচনা বিষয় গভীরভাবে উপলব্ধি করা। এরকম অবস্থায় আপনি কেবল আপনার কথা উপস্থাপন করেন না, বরং আপনি যার কাছে উপস্থাপন করছেন তার চাহিদার সম্পর্ক রেখে উপস্থাপন করেন। ফলে আপনি দেখতে পাবেন প্রথমে যা ভেবেছিলেন উপস্থাপনার সময় এর অনেকটাই বদলে গিয়েছে, কারণ আপনি ইতিমধ্যে শ্রোতাকে বুঝতে চেষ্টা করেছেন। ফলে আপনি নতুন কিছু শিখেছেন। পঞ্চম অভ্যাসের উপস্থাপনার ক্ষেত্রে আপনাকে উচ্চতর নির্ভুলতা ও বিশ্বস্ততা প্রদান করে। আপনার শ্রোতাবৃন্দ বুঝতে পারবে আপনি যা যথার্থই বিশ্বাস করেন তাই তাদের সামনে উপস্থাপন করছেন। এরকম উপস্থাপনে সকল জ্ঞাত তথ্য এবং উপলব্ধি বিবেচনায় আসবে, যার দ্বারা প্রত্যেককে উপকৃত হবে। সরাসরি যোগাযোগ অভ্যাস ৫ অত্যন্ত শক্তিশালী, কারণ এর অবস্থান আপনার প্রভাব বলয়ের কেন্দ্রবিন্দুতে। পারস্পরিক সম্পর্কের বিবেচনায় আপনার সংশ্লিষ্টতা বলয়ে এর অনেক কিছু, যেমন সমস্যা, মতপার্থক্য, পরিস্থিতি, অন্য মানুষের আচরণ ইত্যাদি আপনার উদ্বেগ বলয়ে অবস্থান করে, এবং আপনি যদি সেখানে আপনার শক্তি ব্যয় করেন তবে খুব কম ইতিবাচক ফলাফল লাভ করবেন। আপনি সবসময় অন্যকে বোঝার চেষ্টা করতে পারেন, এই বিষয়টি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আপনি যদি তা করে থাকেন
অর্থাৎ আপনি যদি আপনার প্রভাব বলয়ের উপর গুরুত্ব দেন, তবে যথার্থই অন্য মানুষকে বুঝতে পারেন। তখন আপনার কাছে যথার্থ তথ্য থাকে, আপনি বিষয়বস্তুর গভীরে সহসায় পৌঁছাতে পারেন এবং আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট সৃষ্টি করতে পারেন। এর ফলে একত্রে সফলভাবে কাজ করার জন্য যে মনস্তাত্ত্বিক বায়ু সরবরাহ করা প্রয়োজন, তাও আপনি করতে পারেন। এই দৃষ্টিভঙ্গি হলো ভেতর থেকে বাইরে যাওয়ার দৃষ্টিভঙ্গি। আপনি যখন এই কাজটি করছেন, তখন লক্ষ্য করে দেখুন আপনার প্রভাব বলয়ের মধ্যে কি ঘটে। যেহেতু আপনি যথার্থ আন্তরিকতা নিয়ে অন্যকে শোনেন, যেহেতু আপনি ক্ষমতাশীল প্রভাবক হয়ে ওঠেন, এবং এভাবে প্রভাবক হয়ে ওঠা হলো অন্যকে প্রভাবিত করার চাবিকাঠি। এতে আপনার প্রভাব বলয় বিস্তৃত হতে শুরু করে। আপনি আপনার সংশ্লিষ্টতা বলয়ের মধ্যকার অনেক কিছুকেই প্রভাবিত করার ক্ষমতা অর্জন করেন। তখন আপনার মাঝে যে পরিবর্তন ঘটে তা লক্ষ্য করুন। আপনি যাতে গভীরভাবে অন্যকে বুঝবেন, তত বেশি তাদেরকে প্রশংসা করতে পারবেন। তাদের প্রতি আপনার শ্রদ্ধাবোধও তত বৃদ্ধি পাবে। অন্যের অন্তরকে স্পর্শ করতে পারা হলো পবিত্র ভূমির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। অভ্যাস ৫, এমন বিষয় যার অনুশীলন আপনি এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন। এখন থেকে আপনি যার সঙ্গে যোগাযোগ করুন না কেন, আপনার আত্মজীবনীকে একপাশে সরিয়ে রাখুন। যথার্থ অর্থেই তাকে শোনার চেষ্টা করুন। এমনকি যখন মানুষ তার সমস্যা খুলে বলতে চাচ্ছে না, তখন আপনি তার প্রতি আন্তরিক থাকুন। আপনি তার হৃদয়কে অনুভব করুন এবং তার প্রতি সাড়া দিন। যেমন বলুন, আজ আপনাকে একটু বিষণ্ণ দেখাচ্ছে। এর উত্তরে সে হয়তো কিছুই বলবে না, চুপ করে থাকবে। তাতেও কোনো অসুবিধা নাই। আপনি যে তাকে বোঝেন তা প্রকাশ করেছেন। তার প্রতি আপনার যে শ্রদ্ধাবোধ রয়েছে তা প্রকাশ পেয়েছে। কারো ওপর চাপ সৃষ্টি করবেন না। ধৈর্যশীল হন, শ্রদ্ধাশীল হন। আপনি যতক্ষণ আন্তরিক না হবেন, ততক্ষণ অন্যে আপনার কাছে তাকে খুলে ধরবে না। অন্যের সকল আচরণের প্রতি সবসময় আপনি আন্তরিক থাকতে পারেন। আপনি উপলব্ধিপ্রবণ, সংবেদনশীল ও সচেতন হতে পারেন। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ আপনি আপনার আত্মজীবনীর বাইরে অবস্থান করতে পারেন। আপনি যদি যথেষ্ট সক্রিয় হন, তাহলে আপনি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনার সন্তান স্কুলে কোনো সমস্যায় পড়া পর্যন্ত আপনার অপেক্ষা করার প্রয়োজন নেই, অথবা আপনার ব্যবসায়িক লেনদেনে সমস্যা সৃষ্টি হওয়া পর্যন্ত দুর্ভাবনা করার প্রয়োজন নেই। কারণ আগে থেকেই নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পথ আপনার জন্য খোলা রয়েছে। এখনই আপনি আপনার সন্তানদের সাথে সময় ব্যয় করুন। তাদের হৃদয়কে স্পর্শ করুন, তাদের কথা শুনুন, তাদের বুঝতে চেষ্টা করুন। তারা বাড়িতে কেমন থাকে দেখুন, স্কুলে কেমন কাটায় বুঝতে চেষ্টা করুন। তারা যেসব চ্যালেঞ্জ ও সমস্যার মোকাবেলা করছে, তাদের চোখ দিয়ে তা উপলব্ধি করুন। তাদের সঙ্গে আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট গড়ে তুলুন। তাদেরকে মনস্তাত্ত্বিক বায়ু সেবন করতে দিন। নিয়মিত আপনার দাম্পত্য সঙ্গীকে নিয়ে সঙ্গে বাইরে বেড়াতে যান, একসঙ্গে নৈশভোজ করুন বা অন্য কোনো কাজ করুন, যাতে আপনারা দুজনেই আনন্দ উপভোগ করতে পারেন। একে অন্যকে শুনুন, বুঝতে চেষ্টা করুন। একে অন্যের চোখ দিয়ে জীবনকে দেখতে চেষ্টা করুন। আমি প্রতিদিন সান্দ্রার সঙ্গে যেটুকু সময় কাটাই, সেই সময় অন্য কোনো কিছুর জন্য ব্যয় করি না। আমরা পরস্পরকে বোঝার চেষ্টা করি। সন্তানদের সঙ্গেও আমরা আন্তরিক যোগাযোগের সম্পর্ক গড়ে তুলতে চাই। এই জন্য আমরা দুজনে প্রায় আন্তরিকভাবে পরস্পরকে শোনার দক্ষতার অনুশীলন করি। আমরা সাধারণত একটি অবস্থা সম্পর্কে আমাদের দুজনের প্রত্যক্ষণের ভিন্নতা শেয়ার করি। এছাড়া জটিল আন্তঃব্যক্তিক পারিবারিক সমস্যায় আমরা অধিকতর কার্যকরী ভূমিকা রাখি। অনেক সময় আমি আমাদের একজন পুত্র বা কন্যার ভূমিকায় অবতীর্ণ হই এবং বিশেষ সুবিধা নিতে চাই, যদিও আমি জানি যে অনেক মৌলিক পারিবারিক দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হয়নি। সান্দ্রাও ঠিক একই রকম আচরণ করে। পারস্পরিক আচরণের ক্ষেত্রে আমরা কখনো সামনে এগিয়ে যাই, আবার কখনো বা পিছনে ফিরে গিয়ে নিজের অবস্থান ঠিক করি। বাস্তবতা অনুসারে আমরা এই কাজটি করে থাকি। এভাবে আমাদের পারস্পরিক অবস্থানকে আমরা একটি সঙ্গতিপূর্ণ মডেলে দাঁড় করাবার চেষ্টা করি। এতে আমাদের সন্তানেরা মূলনীতির শিক্ষা নিতে পারে। কোনো জটিল ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমরা অতীত কোনো জটিল বা অনেক বেশি চাপ প্রদানকারী ঘটনা থেকে অভিজ্ঞতা গ্রহণ করি। ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদের হৃদয়ে একজন একজন করে স্পর্শ করার পরিকল্পনা গ্রহণ করুন। তাদের কথা শুনুন, তাদেরকে বুঝুন। ব্যবসার প্রতিটি স্তরে, অর্থাৎ ক্রেতার, সরবরাহকারী ও কর্মচারীর প্রতিটি স্তরে সৎ এবং যথাযথ প্রক্রিয়া পাওয়ার জন্য মানব সম্পদের হিসাব পদ্ধতি ও স্টক হোল্ডারদের তথ্য পদ্ধতি গড়ে তোলার চেষ্টা করুন। মানব উপাদানকে আর্থিক উপাদান বা টেকনিক্যাল উপাদানের মতো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করুন। এতে আপনার সময় ও অর্থ বেঁচে যাবে। আপনি যখন শুনছেন,
তখন আপনি শিখছেন যারা আপনার জন্য কাজ করে বা আপনার সঙ্গে কাজ করে তাদেরকে শোনার মধ্য দিয়ে আপনি তাদের জন্য মনস্তাত্ত্বিক বায়ু সরবরাহ করেন। এতে আপনি এমন এক প্রকারের কর্তব্যনিষ্ঠাকে উৎসাহিত করেন যা চাকরির বস্তুগত চাহিদাকে ছাড়িয়ে যায়। প্রথমে বোঝার চেষ্টা করুন। সমস্যায় পড়ার আগে, মূল্যায়ন করার আগে, ব্যবস্থাপত্র দেওয়ার আগে, নিজের ধারণা ব্যক্ত করার আগে অন্যকে বুঝতে চেষ্টা করুন। এটি কার্যকর পারস্পরিক নির্ভরশীলতা, একটি শক্তিশালী অভ্যাস। যখন আমরা সত্যিকার অর্থে এবং গভীরভাবে অন্যকে বুঝতে পারি, তখন আমরা সৃজনশীল সমাধান এবং তৃতীয় বিকল্পের উন্মোচন করি। তখন আমাদের মধ্যকার যোগাযোগ এবং অগ্রগতির পথে আমাদের মতপার্থক্যগুলো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না, বরং তারা সম্মিলিত অবদান সৃষ্টির সিঁড়িতে পরিণত হয়। অনুশীলন সম্পর্কিত পরামর্শ: ১. এমন একটি সম্পর্ক নির্বাচন করুন যে ক্ষেত্রে আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট ঋণাত্মক হয়ে পড়েছে। অপর ব্যক্তির দৃষ্টিকোণ থেকে এর কারণ বোঝার চেষ্টা করুন এবং কারণগুলো লিপিবদ্ধ করুন। তার সঙ্গে আপনার পরবর্তী যোগাযোগের সময় তাকে বোঝার জন্য তার কথা শুনুন এবং যা শ্রবণ করেছেন তার সঙ্গে আপনার লেখা কারণগুলো তুলনা করুন। আপনার অনুমান কতটা নির্ভুল ছিল বলে প্রতীয়মান হচ্ছে? আপনি কি সত্যি অন্য ব্যক্তিটির দৃষ্টিভঙ্গি যথার্থই বুঝতে পেরেছিলেন? ২. ঘনিষ্ঠ কারোর সঙ্গে সহানুভূতিপূর্ণ শ্রবণের ধারণাটি শেয়ার করুন। তাকে বলুন যে আপনি তার কথা সত্যিকার অর্থে সহানুভূতি নিয়ে শুনতে চান এবং আপনার দক্ষতা পরীক্ষা করতে চান। সে যেন ১ সপ্তাহ পর আপনাকে তার প্রতিক্রিয়া জানায়। এ কাজে আপনি কতটুকু সফল হলেন? আপনার এই পদক্ষেপে অন্য ব্যক্তিটি কি অনুভূতি প্রকাশ করল? ৩. পরবর্তী যে কোনো সময় দুজন ব্যক্তির কথাবার্তা পর্যবেক্ষণ করুন। কয়েক মিনিটের জন্য আপনার কান বন্ধ করে কেবল আবেগ ও অনুভূতি দিয়ে তাদের প্রত্যক্ষ করুন। কেবলমাত্র শব্দের মাধ্যমে ছাড়া কিরকম আবেগ আপনার কাছে পৌঁছাচ্ছে বলে আপনি মনে করেন? ৪. পরবর্তী কোনো সময়ে আপনি যখনই কারো সঙ্গে আত্মজীবনীমূলক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বলে বুঝতে পারবেন, অথবা ভাব বিনিময়ের সময় মূল্যায়ন, অনুসন্ধান, উপদেশ বা বিশ্লেষণ করেছেন বলে বুঝতে পারবেন, তখনই ভুল স্বীকার করে আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে জমাদানের অবস্থায় ফিরে আসুন। বলুন, আমি দুঃখিত। এই মুহূর্তে আমি উপলব্ধি করলাম যে আমি আপনার কথা বুঝতে চেষ্টা করছিলাম না। আমরা কি আবার প্রথম থেকে শুরু করতে পারি? ৫. এই মুহূর্তের পর থেকে আপনার যে কোনো উপস্থাপনাটি সহানুভূতি ভিত্তিক করুন। অন্যের দৃষ্টিভঙ্গির মতো করে বা এর চেয়ে ভালোভাবে অন্যের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করুন। তারপর তাদের তথ্য কাঠামোর সহায়তায় আপনার নিজের যুক্তিকে তাদের কাছে বোধগম্য করে তুলুন। শ্রোতা বন্ধুগণ, শেষ হলো আজকের ১০তম পর্ব তথা পঞ্চম অভ্যাস। যদি আপনাদের কাছে বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বটি শুনতে চাইলে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।